antiretroviral drugs. Okay, so HIV, you know about HIV, that prevention is better than cure, especially when something has no cure, like HIV. So before we go into the antiretroviral drugs, first let's understand how the HIV virus acts in the body. Okay, so these are the various stages. You see, so HIV virus and the virion, and see there are GP120, you know, right, and GP41, right? So GP120 is responsible for the binding with the CCR5 or CXCR4, right? Huh? That step is called fusion of HIV to the host cell surface, right? So fusion occurs. Where occurs? Between GP120, CD4 and the receptor is CCR5 or CXCR4. Okay. So next step is, you see what happens? Then the step 2, the HIV RNA reverse transcriptase enzyme, integrase enzyme and other viral proteins enter the host cell. As you can see, the enzymes and proteins are entering the host cell, right? Then number 3, what happens? Viral DNA is formed by reverse transcriptase, right na? So dekho, RNA chilo, sekhan theke reverse transcriptase etake viral DNA te convert korlo. এখানে একটা এনজাইমের ফাংশন আসবে, দ্যাট ইজ ইন্টিগ্রেজ। তো ভাইরাল ডিএনএটা কি করলো? ভাইরাল ডিএনএটা নিউক্লিয়াসে গেল, ট্রান্সপোর্টেড হলো, হয়ে কি করলো? দেখো এই যে নীলটা ছিল, ব্লু ইজ দ্য হোস্ট ডিএনএ and the viral DNA is integrated within the host DNA by an enzyme called integrase. Very good. Now what happens? This new DNA synthesizes new viral RNAs. দেখো আবার viral RNA তৈরি হলো। Those viral RNAs, that is the step 5, they now start producing various proteins, right? Then what happens? Then the new viral RNA and proteins move to the cell surface. দেখো cell surface এ আবার চলে এলো এরা, and a new immature virus is formed. দেখো এই যে নতুন একটা ইম্যাচিওর ভাইরাস তৈরি হচ্ছে। তারপর কি হলো? ভাইরাস একটা নতুন এনজাইম, দ্যাট ইজ কল্ড প্রোটিয়েজ, এই প্রোটিয়েজ এনজাইমটাকে দিয়ে এটাকে ক্লিভ করে ম্যাচিওর ভিরিয়নের আকারে আরেকটা এইচআইভি ভাইরাস তৈরি হলো, তাই না? সো 1 2 3 4 5 6 7 steps are there in the replication of HIV virus within the human cell, right? Out of these 7 steps, 5 steps are targets for drugs and their pharmacological actions. Okay, which are the 5 steps? একটা একটা করে আসি, দেখো। প্রথম হচ্ছে আমি বললাম কি, GP120 গিয়ে বাইন্ড করছে, right? That is the called fusion. So fusion inhibitors, তারা কি? ম্যারাভিরক। আমি আসবো, নামগুলো পরপর আসবো, এখন শুধু দেখো। সো ফিউশন ইনহিবিটর একটা স্টেপ হলো। নেক্সট কি করলো? এই ভাইরাল আরএনএটা ঢুকলো, আরএনএ থেকে রিভার্স ট্রান্সক্রিপ্টেজ ডিএনএ তে কনভার্ট করলো, তাই তো? নতুন এই যে প্রসেসটা, নিউক্লিওসাইড রিভার্স ট্রান্সক্রিপ্টেজ ইনহিবিটর হলো। আরেকটা কি? NTRI, that is nucleotide reverse transcriptase inhibitor. Okay, আর কি আছে? NNRTI, that is non nucleoside reverse transcriptase inhibitors. তাহলে এতগুলো মেডিসিন আমরা এখানে পেয়ে যাচ্ছি। কি কি? এমট্রিসিটাবিন, জিডোভুডিন, ল্যামিভুডিন, ডাইডানোসিন, স্ট্যাভুডিন, অ্যাভাকাভির, টেনোফোভির, নেভিরাপিন, এফাভিরেন্স and rilpivirine. ওকে, এর মধ্যে দেখো
এমটিসিটাবিন, জিডোবুডিন, ল্যামিবুডিন, ডাইডানোসিন, স্ট্যাবুডিন, অ্যাবাকাভির এরা হচ্ছে এনআরটিআই। হলো? এফাভিরেন্স, নেভিরাপিন এরা হচ্ছে এনএনআরটিআই। আর নিউক্লিওটাইড রিভার্স ট্রান্সক্রিপ্টেজ একটাই, দ্যাট ইজ টেনোফোবির। ওকে, ক্লিয়ার? তাহলে দেখো দুটো স্টেপ আমরা পেয়ে গেলাম, একটা ফিউশন, একটা রিভার্স ট্রান্সক্রিপ্টেজ। এবার নেক্সট কি হবে? ইন্টিগ্রেশন হবে, তাই তো? তাহলে ইন্টিগ্রেজ ইনহিবিটরস, কারা ইন্টিগ্রেজ ইনহিবিটর? dolutegravir and raltegravir, those are integrase inhibitors. Clear? নেক্সট কি হলো? এই এমআরএনএ বেরোলো, এমআরএনএ প্রোটিন সিনথেসিস করলো, সেই প্রোটিন হয়ে ভাইরাসটা প্রোটিয়েজ এনজাইমকে দিয়ে ক্লিভ করে বেরিয়ে যাবে, তাই তো? তাহলে প্রোটিয়েজ ইনহিবিটরস যেমন ইন্ডিনাভির, রিটোনাভির, স্যাকুইনাভির, লোপিনাভির এটসেট্রা। ওকে, তাহলে এতগুলো আছে। এছাড়াও মনোক্লোনাল অ্যান্টিবডি আছে, আরো কিছু জিনিস আছে, সেগুলো আসবো, সেগুলো অত ইম্পর্টেন্ট নয়, বাট এই চারটে ভীষণ ইম্পর্টেন্ট। ওকে, তাহলে দেখো ক্লাসিফাই যদি করি কি কি আসছে। নিউক্লিওসাইড রিভার্স ট্রান্সক্রিপ্টেজ ইনহিবিটরস এনআরটিআই কারা? জিডোবুডিন, ডাইডানোসিন, স্ট্যাবুডিন, ল্যামিবুডিন, অ্যাবাকাভির, এমটিসিটাবিন, টেনোফোবির। টেনোফোবির স্পেসিফিক বলে দেওয়া আছে এনটি, দ্যাট ইজ নিউক্লিওসাইড নয়, নিউক্লিওটাইড রিভার্স ট্রান্সক্রিপ্টেজ ইনহিবিটর। হলো? লিখে রাখো এটা, অনলি ওয়ান নিউক্লিওটাইড রিভার্স ট্রান্সক্রিপ্টেজ ইনহিবিটর আছে, সেটা কি? কোনটা, কি নাম? টেনোফোবি। ভেরি গুড। নেক্সট কি? এনএনআরটিআই। এনএনআরটিআই কি? নেভিরাপিন, এফাভিরেন্স এন্ড ডেলাভিরিন। ওকে, নেক্সট কি? প্রোটিয়েজ ইনহিবিটর, রিটোনাভির, ইন্ডিনাভির, স্যাকুইনাভির, লোপিনাভির। ঠিক আছে, বইতে আছে। নেক্সট কি? এন্ট্রি আর ফিউশন ইনহিবিটর, যেটা দেখালাম ফার্স্ট স্টেপ ফিউশন ছিল, ফিউশন ইনহিবিটর কি কি? এনফিউভিরিটাইড। ওকে, নেক্সট কি? CCR5 রিসেপ্টর ইনহিবিটর, ম্যারাভিরক। and lastly integrase inhibitor, raltegravir and dolutegravir। হলো? integrase inhibitors। তাহলে দেখো, এবার লেখো, ভেরি ইম্পর্টেন্ট, হোয়াট ইজ CART? সি টা ছোট আর ART টা বড়। হোয়াট ইজ CART? হলো? CART হচ্ছে কম্বিনেশন অ্যান্টিরেট্রোভাইরাল থেরাপি। হলো? আচ্ছা দেখো, এটা কিন্তু বইয়েতে বা পুরনো কোশ্চেনে তোমরা পাবে হার্ট বলে, HAART বলে, রাইট? হার্ট টার্ম ইজ নট ইউজড নাউএডেজ। তোমরা যদি রিসেন্ট হ্যারিসন দেখো, রিসেন্ট CMDT দেখো 2024 সালের, তাতে কোথাও হার্ট শব্দের উল্লেখ নেই। এখন সবাই আর হার্ট কি লিখে রাখো। পুরনো টার্ম, ওল্ড টার্ম কি ছিল CART? হার্ট, HAART, ক্যাপিটালে সব। ঠিক আছে, হার্টের ফুল ফর্ম কি? হাইলি অ্যাক্টিভ অ্যান্টিরেট্রোভাইরাল থেরাপি। হাইলি অ্যাক্টিভ অ্যান্টিরেট্রোভাইরাল থেরাপি, যেটা এখন আমরা কনভার্ট করে দিচ্ছি কম্বাইন্ড বা কম্বিনেশন অ্যান্টিরেট্রোভাইরাল থেরাপি। কেন করলাম? কারণ দেখা যাচ্ছে হাইলি অ্যাক্টিভ নয়, মিউটেশন হচ্ছে, রেজিস্ট্যান্স হচ্ছে, হ্যাঁ, ফেলিওর হচ্ছে ট্রিটমেন্ট। তাহলে হাইলি অ্যাক্টিভ আমরা বলতে পারি না, আমরা বলতে পারি কম্বাইন্ড। ওকে, সো হাইলি অ্যাক্টিভ অ্যান্টিরেট্রোভাইরাল থেরাপি কোশ্চেন এভাবে আসতেই পারে, টার্মে কোনো ভুল নেই, এতদিন ইউজ হয়েছে, বাট আ বেটার টার্ম ইজ CART, কম্বাইন্ড অ্যান্টিরেট্রোভাইরাল থেরাপি। তাহলে কম্বাইন্ড অ্যান্টিরেট্রোভাইরাল থেরাপি দেখো, এবার দেখো কতগুলো জিনিস আপডেট করে নাও। বইতে যদি দেখো, বইতে দেখবে লেখা রয়েছে যে NNRTI বেসড, ঠিক আছে, PI বেসড রেজিমেন্ট, এগুলো বইতে আছে, বাট এই রেজিমেন্ট গুলো এখন সেকেন্ড লাইন চলে গেছে। যদি 2023-24 গাইডলাইন দেখো, ইন্টারন্যাশনাল গাইডলাইন দেখো, এই গাইডলাইন কিন্তু আর নেই। PI বেসড NNRTI বা NRTI বেসড গাইডলাইন কিন্তু আর নেই। এখন কি বলছে? লেখো কারেন্ট ড্রাগ অফ চয়েস বা কারেন্ট কম্বিনেশন অফ চয়েস বলা যায়। এখন বলছে যে প্রথম চয়েস কি হবে, লেখো ইনস্টি, INSTI, মানে ইনস্টি বেসড রেজিমেন, মানে ইন্টিগ্রেশন ইনহিবিটর বেসড রেজিমেন।
ইনস্টি INSTI ইন্টিগ্রেশন ইনহিবিটর বেসড রেজিমেন হলো। অর্থাৎ কি আমরা কি বলতে চাইছি, বলছি যে ইন্টিগ্রেজ ইনহিবিটর যেন থাকে। ক্লিয়ার? যাই অ্যান্টিরেট্রোভাইরাল থেরাপি ইউজ করো, ইন্টিগ্রেজ ইনহিবিটর যেন তাতে থাকে, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। মানে ডলুটেগ্রাভির রালটেগ্রাভির। ওকে, লেখো কি থাকবে এতে, সবচেয়ে ভালো কম্বিনেশন কি হয় লেখো। লেখো ডলুটেগ্রাভির DOLUTEGRAVIR ডলুটেগ্রাভির প্লাস, এই দেখো ডলুটেগ্রাভির প্লাস ল্যামিভুডিন প্লাস টেনোফোভির। ডলুটেগ্রাভির কত 50 মিলিগ্রাম, তার সঙ্গে ল্যামিভুডিন 300 মিলিগ্রাম, টেনোফোভির 300 মিলিগ্রাম। ডলুটেগ্রাভির, ল্যামিভুডিন, টেনোফোভির। ক্লিয়ার? ওয়ান্স এ ডে। কখন দেব, কতবার দেব? ওয়ান্স এ ডে। টাইমিং কখন? ফিক্সড টাইম ইন এ ডে। অর্থাৎ যদি দুটোই পেশেন্ট খায় দুটোতেই রোজ খাবে, যদি 12টায় খায় 12টাতেই খাবে, ফিক্সড টাইম ইন এ ডে হলো। আচ্ছা, অনেক কিছু এদিক ওদিক লেখা রয়েছে কিন্তু ওগুলোকে বাদ দাও, বইতে বহু কিছু পাবে, জিডোভুডিন, ল্যামিভুডিন, অজস্র রেজিমেন, বাট দোজ রেজিমেন্টস আর নট ক্লিনিক্যালি ইউজড নাও and used as a second line. Okay, হয় না বললে ভুল বলা হবে, used but not the first line. First line therapy is now একদম মনে রাখো ইন্টিগ্রেজ বেসড থেরাপি। ওকে, আচ্ছা তাহলে দেখো এখানে আমরা কি কি দিচ্ছি। ডলুটেগ্রাভির কি? ইন্টিগ্রেজ ইনহিবিটর হলো। টেনোফোভির কি? নিউক্লিওটাইড রিভার্স ট্রান্সক্রিপ্টেজ ইনহিবিটর। আর ল্যামিভুডিন কি? নিউক্লিওসাইড রিভার্স ট্রান্সক্রিপ্টেজ ইনহিবিটর। তাহলে কি হলো? দুটো NRTI দিলাম। তাহলে ব্র্যাকেটে লিখে রাখো এই রেজিমেন্টটা কি হলো? ইনস্টি প্লাস 2 NRTI, ইনস্টি প্লাস 2 NRTI। দুটো NRTI দিচ্ছি আমি, দু রকমের। ক্লিয়ার? দু রকমের NRTI দিলাম আর একটা ইনটি দিলাম। তাহলে আমাদের এটা কিভাবে কাজ করবে দেখো। একটা হচ্ছে এইটা রিভার্স ট্রান্সক্রিপ্টেজটাকে ইনহিবিট করবে, প্লাস ডিএনএ এর মধ্যে ইন্টিগ্রেশনটাকে ইনহিবিট করবে। এই জায়গাটা হচ্ছে আমাদের এখন টার্গেট সাইট ইন এইচআইভি হলো। এই প্রোটিয়েজ নয়, ফিউশন তো নয়ই কোনোভাবে, ওকে, বা অন্যগুলোও নয়, আর যা যা আছে। দিস ইজ দ্য টার্গেট জোন রাইট নাও। ওকে, মেক ইট ভেরি ক্লিয়ার। এবার দেখো এর অল্টারনেটিভ রেজিমেন কি হবে। দেখা গেল এর মধ্যে কোনোটা আমি দিতে পারবো না। ফর এক্সাম্পল আমি আসছি, যেমন রেনাল ডিজিজ, তাতে টেনোফোভির দেওয়া যাবে না। ওকে, অনেক পেশেন্টের NRTI সহ্য হয় না। ওকে, প্রবলেম কি হবে? তাহলে অল্টারনেটিভ রেজিমেন কি হবে? এই অল্টারনেটিভ রেজিমেন হবে হচ্ছে বই যেগুলো আছে সেকেন্ড লাইন। তাহলে লেখো অল্টারনেটিভ রেজিমেন। অল্টারনেটিভ রেজিমেন, অল্টারনেটিভ রেজিমেন কি? PI বেসড রেজিমেন। PI, ক্যাপিটাল P ক্যাপিটাল I বেসড রেজিমেন। PI বেসড রেজিমেন হলো। PI বেসড রেজিমেন কি? PI কি? প্রোটিয়েজ ইনহিবিটরস, রাইট? মানে এইখানে কাজ করবে হলো। কি কি PI বেসড রেজিমেন লেখো, লেখো। দেখো এইবার একটুখানি ব্যাপারটা একটু বুদ্ধি করে করো। PI এর মধ্যেও কিন্তু আমাকে NRTI দিতেই হবে হলো। তাহলে লেখো টেনোফোভির। দেখো টেনোফোভিরটা রইলো, আগেরটা তো রয়েছে, এটাতেও রয়েছে। টেনোফোভির প্লাস এমট্রিসিটাবিন, এমট্রিসিটাবিন EMTRICITABINE और ল্যামিভুডিন, और ল্যামিভুডিন। ঠিক আছে, তাহলে দেখো টেনোফোভির আর ল্যামিভুডিনটা রয়ে গেল। ক্লিয়ার? ডলুটেগ্রাভিরটাকে আমরা চেঞ্জ করে দেবো, তার জায়গায় আমরা PI দিয়ে দেবো হলো। PI কি দেবো লেখো, দারুনাভির, DARU
NAVIR অবলিক আরেকটা এটাও একটা PI Cobicistat COBICISTAT ওকে Cobicistat আর কি দিতে পারি or ritonavir RITONAVIR হলো তাহলে দারুনাভিরের সঙ্গে হয় কবিসিস্টার অ্যাড করব নইলে রিটোনাভির অ্যাড করব ওকে ক্লিয়ার তাহলে দেখো টেনোফোবির আর ল্যামিভুডিন তোমরা সব জায়গায় লাগাতে পারো যদি পিআই বেসড হয় তাহলে টেনোফোবির ল্যামিভুডিনের সঙ্গে পিআই যোগ করে দেবো যদি ইনস্টিক বেসড হয় তাহলে টেনোফোবির ল্যামিভুডিনের সঙ্গে ইনস্টি যোগ করে দেবো হয়ে গেল সিম্পল ওকে এত কমপ্লিকেশনে যাওয়ার দরকার নেই নেক্সট চলে যাও নেক্সট রেজিমেন্ট কি আছে এটা তাহলে একটা গেল ইনস্টি বেসড একটা গেল পিআই বেসড এবার হচ্ছে NNRTI বেসড NNRTI বেসড আচ্ছা দেখো এখানে কি আসছে একই রকম লেখো টেনোফোবির প্লাস ল্যামিভুডিন টেনোফোবির প্লাস ল্যামিভুডিন প্লাস দেখো তাহলে সেম রইলো টেনোফোবির ল্যামিভুডিন কিন্তু দিতেই হচ্ছে সব জায়গায় পিআই এর জায়গায় আমরা NNRTI দিয়ে দেবো কি দেবো এফাভিরেন্স EFAVIRENZ EFAVIRENZ VIRENZ এফাভিরেন্স হয়ে গেল হ্যাঁ তাহলে একদম সিম্পল টেনোফোবির আর ল্যামিভুডিন আমি দেবই যার যেটা রেজিমেন্ট আমার প্রেফারেন্স হচ্ছে ডলুটেগ্রাভির এখন যদি না কাজ করে বা চেঞ্জ করতে হয় তাহলে পিআই দেবো বাকি দুটো সেম থাকবে ওটা চেঞ্জ হয়ে যাবে ঠিক আছে ক্লিয়ার দেখো এটা হচ্ছে একদম কারেন্ট গাইডলাইন মানে এটা হচ্ছে আমার নেওয়া হচ্ছে এটা কারেন্ট যেটা কারেন্ট মেডিকেল বুক 2024 তার গাইডলাইন একদম লেখাই রয়েছে দেখো CART কোথাও এই JRT শব্দ পাবে না CART কম্বিনেশন অ্যান্টি রেট্রোভাইরাল থেরাপি ওকে রেটিং অফ রিকমেন্ডেশন বলে দিচ্ছে এ মানে স্ট্রং রিকমেন্ড করছে কোনগুলো এই দেখো এ এ এ এ ইনস্টি বেসড স্ট্রং রিকমেন্ডেশন দেখো বি হচ্ছে মডারেট রিকমেন্ডেশন দেখো বি হচ্ছে এই যে দেখো পিআই বেসড বি NNRTI বেসড বি ওকে ভেরি ক্লিয়ার অ্যাবাউট ইট দেয়ার আচ্ছা তাহলে অ্যাবাভ 10 ইয়ার্স অফ এজ এন্ড 30 কেজি ওয়েট এই দুটো খুব ইম্পর্টেন্ট বিশেষ করে ওয়েটটা খুব ইম্পর্টেন্ট কারণ এইডস এ জেনারেলি ওয়েট লস হয় ট্রিমেন্ডাস ওকে ইউ নো দেয়ার ইজ এ কোএক্সিস্টেন্স বিটুইন HIV এন্ড TB যারা HIV আক্রান্ত খুব বেশি তাদের টিবি হয় ওকে টিবিতে ওয়েট লস হয় সো ওয়েট লস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর ওয়েট যদি 30 এর উপরে থাকে আর যদি 10 এর উপর বয়স হয় তাহলে এই রেজিমেন্ট চোখ বন্ধ করে দিতে পারো ওকে তাহলে 30 এর কমে হলে কি দেবো আসছে এবার দেখো একটা জিনিস বোঝো যে আমরা কম্বিনেশনেই কেন যাব আমরা তো মনোথেরাপি করতে পারতাম তাই না তাহলে দেখো ওয়াই কম্বিনেশন তাই না ওয়াই কম্বিনেশন থেরাপি মনোথেরাপি ইউজ করা যেত না মনোথেরাপি করা যাবে না জাস্ট লাইক টিউবারকুলোসিস ওকে কেন নাম্বার 1 টু অ্যাভয়েড মিউটেশন number 2 to avoid resistance and treatment failure to avoid resistance and treatment failure next all drugs are not active against both the forms of HIV all drugs are not active against both the forms of HIV মানে HIV 1 আছে 2 আছে কোন কোন ড্রাগস HIV 1 এর এগেইনস্টে কাজ করবে কোন কোন ড্রাগ HIV 2 এর এগেইনস্টে কাজ করবে রাইট নাম্বার 4 to keep
to keep the CD4 count high and HIV RNA count low. Okay, multi-drug therapy RNA count low, comma, multi-drug therapy is mandatory. ঠিক আছে, তাহলে যদি আমি সিঙ্গেল ড্রাগ দিই তাহলে দেখা যাবে যে CD4 কাউন্ট হয়তো পড়ে যাচ্ছে, বা আরএনএ যতটা কমা দরকার ছিল ততটা কমছে না। ওকে, ভাইরাস মাল্টিপ্লিকেশন চলছে। মাল্টি ড্রাগ হলে বিভিন্ন জায়গা থেকে ব্লক হয়ে যাবে ড্রাগটা, হয় এখানে নইলে ওখানে কোনো প্রোটিয়েজ নইলে রিভার্স ট্রান্সক্রিপ্টেজ, ফলে আলটিমেটলি the replication will stop or to some extent will be under control. Okay, eventually it will result in CD4 count more less than 150 and patient will die of not AIDS, patient will die of opportunistic infections. AIDS এ কেউ মরে না, পেশেন্ট মরে অপরচুনিস্টিক ইনফেকশন, ইমিউনিটি কমে যায়, অন্য ইনফেকশন হয়, তাতে পেশেন্ট মরে। ওকে, আমি আসছি কি কি ইনফেকশন হতে পারে, খুব ইম্পর্টেন্ট। দেখো তাহলে একটা করে আমরা ডিসকাস করি অল্প অল্প করে। প্রথম হচ্ছে CCR5 রিসেপ্টর ইনহিবিটর অর ম্যারাভিরক। তো কি হচ্ছে আমরা বললাম যে দেখো অলরেডি, দেখো ম্যারাভিরক কি করে কাজ করছে, এই যে এইচআইভি ভাইরাস, and the virus is trying to bind with the host cell with the CCR5, and what happens with Maraviroc? Maraviroc binds with the CCR5, so the CCR5 receptor is blocked and the virus cannot bind. Very simple. Okay, now what is the problem? আমরা যে এতগুলো রেজিমেন্ট বললাম, কোথাও Maraviroc বললাম না, বললাম কি? কোথাও বললাম না। কেন বললাম না? কারণ এই CCR5 এর স্ট্রাকচার ক্রমাগত চেঞ্জ হতে থাকে, রাইট? CXCR4, CCR5, they are subject to conformational changes. ওকে, তো তাই যদি হয় তাহলে Maraviroc গিয়ে তাদের বাইন্ড নাও করতে পারে। So some of the CCR5 may remain open and the virus may counter them. Okay, that is why Maraviroc is nowhere in the CART. Okay, but for our knowledge we have to learn. আর এটা দেখো ফিউশন ইনহিবিটর, ফিউশন ইনহিবিটরও খুব একটা কোথাও কোনো রেজিমেন্টসে তুমি পাবে না, এক্সেপ্ট কখন ফিউশন ইনহিবিটর দেব, ফিউশন ইনহিবিটর দেব যদি এই রেজিমেন্ট গুলো ফেল করে। ওকে, তাহলে আমরা ফিউশন ইনহিবিটর অ্যাড করব। ইট ইজ অ্যান অ্যাড অন থেরাপি, মনে রাখো, লিখে রাখো, ফিউশন ইনহিবিটর ইজ অ্যান অ্যাড অন থেরাপি অনলি ইফ আদার ট্রিটমেন্টস ফেল। Fusion inhibitor is an add-on therapy if other regimens fail. তা নরমালি আমরা কেন দিচ্ছি না বাবা? এত ভালো যদি হয়, অন্যান্য গুলো ফেল করলে এটা আমরা দেব, কেন দেব না? প্রবলেম কি? This is an only retroviral drug which is parenteral, subcutaneous দিতে হবে। ওকে, that is very problem. একটা লোক সারা জীবন সাবকিউটেনিয়াস নিয়ে যাবে একটা ওষুধ? সম্ভব নয়। প্রবলেম কি হয়? লোকাল বার্নিং হয়, তার সঙ্গে নোডুল ফর্মেশন হতে পারে, ওকে, কোনো অ্যাক্সেস হতে পারে, এবং সবচেয়ে বড় প্রবলেম কি, এই ধরনের ইমিউনো কম্প্রোমাইজ পেশেন্টদের নিডল পিক করলে সেইখানে ইনফেকশন হওয়ার চান্স আমাদের থেকে অনেক বেশি। তো চান্সেস আর হাই যে ওখানে একটা কোনো আলসারেশন হয়ে সেখান থেকে পাস হয়ে সেখান থেকে সেপসিস হয়ে যায়। নোবডি নোস। ওকে, দ্যাট ইজ দ্য প্রবলেম। সো পেইনফুল ইনজেকশন, কস্টলি, subcutaneous, repeated subcutaneous dosage is complication, so that's why it is not on regular use, only reserved for those patients in which CART has failed or failing. Okay, so দেখো এখানে আমি দেখাচ্ছি, এই দেখো Maraviroc এখানে কাজ করতো। ওকে, CCR5 এই কথা বলিস না। আর এনফিউভিট্যাট কি করছে? এনফিউভিট্যাটটা এই যে এটার পরে বাইন্ডিং এর পরে ফিউশনটা হতো, তো এটা কি করছে? ফিউশনটাকে ইনহিবিট করে দিচ্ছে। ওকে, ডাইরেক্টলি। ওকে, এইবার দেখো NRTI, ওকে, লিখে রাখো, NRTI আর কম্পিটিটিভ ইনহিবিটরস অফ রিভার্স ট্রান্সক্রিপ্টেজ। এই কথাটা মনে রাখবে, NRTIs are competitive inhibitors of
reverse transcriptase. ঠিক আছে, আচ্ছা এটা হচ্ছে দেখো এর প্রোটোটাইপ ড্রাগ কি, প্রোটোটাইপ ড্রাগ হচ্ছে জিডোবুটিন। ওকে, প্রোটোটাইপ ড্রাগ কি জিডোবুটিন, জিডোবুটিন নিয়ে আমরা মেইনলি আলোচনাটা করব। জিডোবুটিন অ্যাক্টিভ ফর্ম কি, জিডোবুটিন ট্রাইফসফেট ইন্ট্রাসেলুলার। ওকে, দ্যাট ইজ দ্য অ্যাক্টিভ ফর্ম। বেসিক্যালি কি কাজ করে দেখো, আমরা বললাম রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইমে দেখো ডিএনএ থেকে রিভার্স ট্রান্সক্রিপ্টেজ আরএনএ বানাচ্ছে, আর এনআরটিআই কি করছে, রিভার্স ট্রান্সক্রিপ্টেজটাকে কম্পিটিটিভলি ব্লক করছে। হলো, কম্পিটিটিভলি ব্লক করছে। হলো, তাহলে কম্পিটিটিভ ইনহিবিশনে আমরা কি জানি, যে যার কনসেন্ট্রেশন যত বাড়বে সে আপার হ্যান্ড নেবে, তাই তো কম্পিটিটিভ ইনহিবিশনের বেসিক্স। তার মানে কি, এই যে এত এনআরটিআই আমরা নামগুলো দেখলাম এতগুলো, তার মধ্যে সবচেয়ে বেশি এফেক্টিভ কে হবে, যে ইন্ট্রাসেলুলারলি সবচেয়ে বেশি কনসেন্ট্রেশনে পৌঁছবে। এনি ডাউট ইন ইট, এনি কোথাও কনসেপ্টে প্রবলেম নেই তো? হ্যাঁ, তাহলে কম্পিটিটিভ ইনহিবিটর মানে যার কনসেন্ট্রেশন হাই দে উইল টেক আপার হ্যান্ড। তাহলে আমাকে এমন একটা এনআরটিআই চুজ করতে হবে that gets maximum concentration in the intracellular. ওকে, কারা দেখো, দেখো এফেক্ট সরি ইন্ট্রাসেলুলার টি হাফ অফ ট্রাইফসফেট। ওকে, দেখো জিডোবুটিন 3 থেকে 4 ঘন্টা, ল্যামিবুটিন 12 থেকে 18 ঘন্টা, একটু বেশি, স্ট্যাবুটিন 3.5 ঘন্টা, ডাইডানোসিন 25 থেকে 40 ঘন্টা, অ্যাবাকাভির 21 ঘন্টা, টেনোফোবির 60 থেকে 100 ঘন্টা, তাই না? তাহলে সবচেয়ে বেশি কার হলো, কার হলো? টেনোফোবির। এই জন্য আমরা জিডোবুটিন, ল্যামিবুটিন, স্ট্যাবুটিন, ডাইডানোসিন, অ্যাবাকাভির, এমটোসিটামিন ছেড়ে টেনোফোবিরকে সব কটা রেজিমেন্টে রেখেছি। That is the reason of keeping tenofovir in every regimen. কেন? Because it is a competitive inhibitor and gets the maximum concentration intracellularly for maximum time. Clear? আচ্ছা, আরেকটা এখানে ইম্পর্টেন্ট জিনিস, বইতে যেগুলো আছে সেগুলো পড়ে নিবি, আমি শুধু পয়েন্ট গুলো বলে দিচ্ছি। যেমন হচ্ছে একটা জিনিস তোরা জানিস যে food generally decreases the absorption of drug generally except গ্রেসিওফালভিন, রাইট? ফ্যাটি মিল increases the absorption of গ্রেসিওফালভিন। আরেকটা কি? টেনোফোবির। ওকে, তাহলে লিখে রাখো, ফুড ইনক্রিজেস অ্যাবজর্পশন অফ ড্রাগ, ফুড ইনক্রিজেস অ্যাবজর্পশন অফ ড্রাগ। এক্সাম্পল কি? একটাও বললো গ্রেসিওফালভিন অ্যান্টিফাঙ্গাল, তাই তো? আরেকটা কি পেলে এখানে? টেনোফোবির। ওকে, increases by 40% with high fatty meal. হাই ফ্যাট মিল থাকলে 40% এর কাছাকাছি টেনোফোবি বেড়ে যাবে। ক্লিয়ার? আচ্ছা, এবার দেখো প্রত্যেক কটা সুবিধার সঙ্গে কিছু কিছু অসুবিধা জড়িয়ে যায়। অসুবিধা কি? টেনোফোবির এত ভালো ড্রাগ দেখা যাচ্ছে, প্রবলেমেরও একটা রয়েছে। প্রবলেম কি? দেখো মেটাবলিজমটা দেখো, মেটাবলিজমে কি হচ্ছে, এ মেটাবলিজম হয় না, একদম আনচেঞ্জড 70 to 80% কিডনি দিয়ে বেরিয়ে যাবে টেনোফোবির। লিখে রাখো, টেনোফোবির ইজ excreted unchanged in kidney. Tenofovir is excreted unchanged by kidney. Seventy to 80%. তাহলে কি প্রবলেম হবে? হ্যাঁ, সিকেডি পেশেন্টদের দেওয়া যাবে না, রাইট? এনি পেশেন্ট with GFR less than 30, any patient with GFR less than 30, use tenofovir very cautiously or use alternate drug. Clear? Tenofovir এর একটা ক্যাচ। So দেখো, preferred first line WHO regimen for adults and adolescents
for HIV-1, HIV-2 and hepatitis B. tenofovir. So HIV ছাড়া আর কিসে দিতে পারবে? হেপাটাইটিস বি ভাইরাসও tenofovir দেওয়া যাবে। ওকে, WHO গাইডলাইনে আছে। বাট প্রবলেম কি? রেনাল টক্সিসিটি ইজ টু বি ওয়াচড। কেন? eliminated unchanged in urine. ওকে, দেখো NACO includes tenofovir in its first line 3 drug regimen, 3 attempt. ওকে, তাহলে এইচআইভি এর প্রথম ফার্স্ট লাইন রেজিমেন কি হবে? tenofovir plus lamivudine plus dolutegravir. That is what type of regimen? INSTI based regimen. Alternative regimen কি? PI based regimen. কি দেব PI based regimen এ? দেখে বল। হ্যাঁ, tenofovir plus lamivudine plus darunavir or ritonavir. darunavir এর সঙ্গে cobicistat অ্যাড করা যাবে আর ritonavir অ্যাড করা যাবে। হলো? সিঙ্গেল darunavir নয়, darunavir plus cobicistat or ritonavir। কেন আমি পরে আসছি। আর কি রেজিমেন ইউজ করা যাবে? NNRTI based regimen, তাতেও সেম lamivudine, tenofovir plus efavirenz। হলো? আচ্ছা, রেনাল টক্সিসিটি ক্ষেত্রে কোনটা দেব না? tenofovir দেব না। হলো? ভেরি গুড। এই গ্রুপের সব ড্রাগেরই মেকানিজম সেম। ওকে, ওই রিভার্স ট্রান্সক্রিপ্টেজ কম্পিটিটিভ ইনহিবিটর যেটাই দিক, লেনজিনোভুডিন, ল্যামিভুডিন যাই লিখিস, ওই মেকানিজম সেম, ওর কোনো পার্থক্য নেই। ল্যামিভুডিনও দেখো, ল্যামিভুডিনও হেপাটাইটিস বি এর এগেইনস্টে কাজ করবে। ইট ইজ অলসো ইনক্লুডেড ইন দা ট্রিটমেন্ট অফ ক্রনিক হেপাটাইটিস বি। অ্যাবাকাভিরটা কোথায় গেল? আচ্ছা, এখানে কোনো কারণে মিস হয়ে গেছে। আচ্ছা, এখানে দেখো একটা কথা বলে রাখি, অ্যাবাকাভির, ঠিক আছে তো, লিখে রাখো। এই যে tenofovir যেমন রেনাল টক্সিসিটি দেওয়া যাবে না, অ্যাবাকাভির কোথায় দেওয়া যাবে না? অ্যাবাকাভির দেওয়া যাবে না যে পেশেন্টদের HLA-B HLA-B 5701 positive, HLA-B 5701 positive, তাদের ক্ষেত্রে অ্যাবাকাভির কন্ট্রাইন্ডিকেটেড। হলো? অ্যাবাকাভির কোথায় ইন্ডিকেটেড লিখে রাখো? ইন চিলড্রেন আমরা অ্যাবাকাভির দেব। মানে NNRTI যেখানে থাকবে সেখানে NRTI-টার জায়গায় আমরা অ্যাবাকাভির, tenofovir-এর জায়গায় অ্যাবাকাভির দেব। ওকে, আমি আসছি। আচ্ছা, এবার দেখো NNRTI কি? এরা হচ্ছে নন কম্পিটিটিভ। ওকে, ওটা ছিল কম্পিটিটিভ, এরা হচ্ছে ডাইরেক্ট ব্লক করে দেবে। হলো? ভাইরাস স্ট্রেন স্পেসিফিক, দেখো এখানে খুব ইম্পর্টেন্ট, ভাইরাস স্ট্রেন স্পেসিফিক অ্যাক্ট অন HIV-1 but do not inhibit HIV. Very important. Acts on HIV-1 but not very active against HIV-2. Okay. Patients failing any NNRTI regimen should not be treated with another NNRTI. মানে একটা ফেল হলে আমি আরেকটা চেঞ্জ করে দিলাম, ওটা করা যাবে না। চেঞ্জ করে দাও, একদম রেজিমেনই চেঞ্জ করে দাও। দেখো এগেইন, এই দেখো রিভার্স ট্রান্সক্রিপ্টেজ CD4 সেল HIV RNA, তো block the conversion of HIV RNA to HIV DNA. One is competitive, one is non-competitive. এইটুকুই পার্থক্য, আর কিছু নেই। দেখো এবার প্রবলেম কি, এই যে NNRTI এর এগুলো না সব হচ্ছে মেটাবোলাইজড হয় CYP দিয়ে। দ্যাট ইজ এ বিগ প্রবলেম। সো CYP দিয়ে মেটাবোলাইজড হয় মানে এনজাইম ইন্ডাকশন ইনহিবিশনের ব্যাপার চলে আসবে। ওকে, সো ইউ হ্যাভ টু কিপ ওয়াচ অ্যাবাউট দ্যাট ড্রাগ ইন্টারঅ্যাকশনস। দ্যাট ইজ এ বিগ প্রবলেম উইথ NNRTI। দেখো ইন্টিগ্রেজ ইনহিবিটর অলরেডি আমরা বললাম। দেখো সুবিধা কি ইন্টিগ্রেজের? অ্যাক্টিভ এগেইনস্ট বোথ HIV 1 and 2।
দুটোর এগেইনস্টেই কাজ করবে, এই জন্য আমরা ইনস্টিকে প্রেফার করছি এখন। আচ্ছা, ফার্স্ট লাইন রেজিমেন ফর ট্রিটমেন্ট নেইভ এইচআইভি পেশেন্টস, গুড টলারেবিলিটি প্রোফাইল, খুব একটা সাইড এফেক্ট নেই। ওকে, ইন্টিগ্রেজ ইনহিবিটর কি করছে, CD4 সেল, এই যে নিউক্লিয়াস, সো ইন্টিগ্রেজ ইনহিবিটরস ব্লক দ্য ইনসারশন অফ এইচআইভি ডিএনএ ইনটু দ্য CD4 সেল ডিএনএ। ওকে, ইন্টিগ্রেশনটাকে ব্লক করছে। তাহলে দেখো আমি এটা সাম আপ করে দিচ্ছি কি কি পেলাম। স্টেপ 1 অর অ্যাটাচমেন্ট ফিউশন ইনহিবিটর হচ্ছে ম্যারাভিরক এনফিউভিরিটাইড। ওকে, ফিউশন ইনহিবিটর এন্ড CCR5 ইনহিবিটর। দেন আনকোটিং হলো। দেন স্টেপ 3 ট্রান্সক্রিপশন, রিভার্স ট্রান্সক্রিপ্টাস ইনহিবিটর হচ্ছে NNRTI এন্ড NRTI। দেন চলে গেল নিউক্লিয়াসের মধ্যে, সেখানে হোস্ট সেল ডিএনএ এর মধ্যে গিয়ে ইনকর্পোরেটেড হচ্ছে, ইন্টিগ্রেটেড হচ্ছে, সেটা হচ্ছে ইন্টিগ্রেজ ইনহিবিটর, যেমন ডলুটেগ্রাভির, অ্যালটেগ্রাভির এটসেট্রা। তারপরে হচ্ছে বাডিং এর মতন বেরোচ্ছে ম্যাচিউর হয়ে প্রোটিয়েজ এনজাইমের সাহায্যে, তো প্রোটিয়েজ ইনহিবিটর লোপিনাভির, অ্যাটাজানাভির এন্ড দারুনাভির, এটা দিয়ে ভাইরাসটাকে, সো মাল্টিপল সাইটে আমরা ব্লক করার চেষ্টা করছি। দেখো এবার লেখো হোয়াট ইজ বুস্টেড পিআই, হোয়াট ইজ বুস্টেড পিআই রেজিমেন। এ দেখো লিখেছে বুস্টেড পিআই রেজিমেন, বুস্টেড পিআই রেজিমেন। দেখো পিআই এর কিছু প্রবলেম আছে। ওকে, পিআই এর মূল প্রবলেম কি, যে এক তো হচ্ছে প্রচুর সাইড এফেক্ট, এটা হচ্ছে প্রোটিয়েজ ইনহিবিটরের প্রবলেম। দুই কি, এই প্রোটিয়েজ ইনহিবিটরস হচ্ছে দে আর ভেরি পাওয়ারফুল CYP ইন্ডিউসার অর ইনহিবিটর, কেউ কেউ ইনহিবিটর, কেউ কেউ ইন্ডিউসার, বাট ভেরি পাওয়ারফুল। ওকে, দ্য CYP ইন্ডিউসার ইনহিবিটর যারা, তারা প্রচুর ড্রাগ ইন্টারঅ্যাকশন করে দেবে, রাইট? তো দিস ইজ দ্য বেসিক প্রবলেম অফ ইউজিং পিআই। ওকে, পিআই বেসড রেজিমেন গেলেই অন্যান্য অনেক রেজিমেন, অন্যান্য অনেক মেডিসিনকে আমাদের বন্ধ আগে পিছিয়ে করার দরকার পড়ে যায়, ওই জন্য আমরা প্রথমে পিআই ইউজ করি না। বাট পিআই ইজ ভেরি মাচ এফেক্টিভ, স্পেসিফিক্যালি এফেক্টিভ ইন প্রিভেন্টিং দ্য স্প্রেড অফ দ্য ভাইরাস। কেন ভাইরাসটাকে বেরোতে দিচ্ছে না, লাস্ট স্টেজে গিয়ে আটকে যাবে, তাহলে স্প্রেড হবে না ভাইরাসের। ওকে, এবার প্রবলেম এই যে এত প্রবলেম, কিন্তু ড্রাগটা ভালো, তাহলে এটাকে আনইউজড ফেলে রাখার কোনো মানে নেই। এটাকে কি করা হলো, আমরা একটা জিনিস করলাম, পিআই বুস্টিং। পিআই বুস্টিং কি, দেখা যাচ্ছে যে আমরা ধরো স্যাকুইনাভির বা ধরো ইন্ডিনাভির, ইন্ডিনাভিরকে এমনি আমাদের দিতে কত, যদি দিতে হয় শুধু ইন্ডিনাভির, তাহলে আমাদের কত দিতে হবে, 800 মিলিগ্রাম দিনে 3 বার বা দিনে 4 বার, হলো? দেখো এর সঙ্গে আমরা রিটোনাভিরকে জুড়ে দেবো 100। ওকে, রিটোনাভিরকে যদি জুড়ে দিই তাহলে কি হবে, এই 800 মিলিগ্রাম মানে কত হতো, 3টে করে ডোজ হলে 2400 হতো, 2400 মিলিগ্রাম দিতে হতো। এই যে 100 জুড়ে দেবে না, ও ওটাকে ইনডিউস করে দেবে ফাংশনটাকে, করে দিয়ে কি হবে, দেখো 800 বিডি চলে এলো, তাহলে আমার ডোজটা কত নেমে গেল, 2400 থেকে 1600 নেমে গেল, পেশেন্টকেও 3 বার খেতে হলো না, তাহলে টোটাল ডোজ কমে গেল, প্লাস কি হলো, ফ্রিকোয়েন্সি কমে গেল, রাইট? একটা পেশেন্ট রোজ সারা জীবন 3 বার করে খাবে, 2 বার করে খেলো, কিছুটা কমলো, ডোজ কিছুটা কমলো, সাইড এফেক্ট প্রোফাইল কিছুটা কমলো। ওকে, তাহলে এই যে আমরা আরেকটা পিআই দিয়ে আরেকটা পিআই কে ইনডিউস করে দিচ্ছি, স্পেসিফিক্যালি রিটোনাভির দিয়ে করছি। ওকে, এই যে রিটোনাভির দিয়ে অন্যান্য পিআই গুলোকে ইনডিউস করে দিচ্ছি, এইটাকে বলা হচ্ছে পিআই বুস্টিং, হলো? তাহলে পিআই বুস্টিং কি, লিখে রাখো, এই জায়গাটা পড়বে বইতে, যে দেখো one of the strategies adopted to reduce the dose is to combine them with low and subtherapeutic dose of ritonavir। হলো? লেখো যে low and subtherapeutic dose of ritonavir, low and subtherapeutic dose of ritonavir, low and subtherapeutic dose of ritonavir is added
with other PI. Okay, as a result, for example, Indinavir with Ritonavir. For example, Indinavir with Ritonavir. Okay, so result ki hoy? As a result, the frequency and total dose is reduced. As a result, the frequency and total dose is reduced. তাই না? তাহলে কি হলো? Less side effect and more convenient regimen. Less side effect and more convenient regimen. Clear? এটাকে বলা হচ্ছে বুস্টেড পিআই। দেখো অনেকগুলো দেখাচ্ছে, দেখো নেলফিনাভির, এটা বুস্টিং দরকার নেই। লোপিনাভির নট অ্যাভেলেবল। অ্যাটাজানাভির, ওকে, 400 মিলিগ্রাম কিউডি বা ফসএমপ্রিনাভির 1400 মিলিগ্রাম পিডি, 700 নেমে যাচ্ছে। ওকে, সো জাস্ট লাইক দ্যাট এটা করা হয়। এক্সেপশন কি? লেখো এক্সেপশন অফ পিআই বুস্ট হচ্ছে নেলফিনাভির। এক্সেপশন অফ পিআই বুস্টিং হচ্ছে নেলফিনাভির, লিখে রাখো। এক্সেপশন মানে পিআই হয়েও যেটাকে পিআই বুস্ট করা যাবে না সেটা হচ্ছে নেলফিনাভির। কেন? নেলফিনাভির is metabolized by CYP2C19, because nelfinavir is metabolized by CYP2C19, because nelfinavir is metabolized by CYP2C19 হলো। আর রিটোনাভির কাকে স্টিমুলেট করে, ইনহিবিট করে? CYP3A4। তাহলে ও 3A4 কে কাজ করছে, আর হচ্ছে 2C19 দিয়ে মেটাবলাইজ হচ্ছে। তাহলে এইটা একমাত্র পিআই বুস্টিং করা যাবে না, বাকি সব কটা পিআই কে আমরা বুস্ট করে চালাবো। হলো? এই জন্য আমি বলেছিলাম, দেখো যদি তোমরা পিআই রেজিমেন্টটা দেখো, লেখা আছে দারুনাভির প্লাস কোবিসিস্ট্যাট অর ইন্ডিনাভির। ওই কোবিসিস্ট্যাটও হচ্ছে ইন্ডিনাভিরের মতোই, হলো, বা রিটোনাভিরের মতোই ইন্ডিউস করবে। তখন আমি বললাম কি, যে অ্যাডাল্ট মোর দ্যান 10 ইয়ার্স অফ এজ আর মোর দ্যান 30 কেজি বডি ওয়েট, কি দেবো? টেনোফোবির, ল্যামিভুডিন আর এমটেসিটাভির, বাট সরি, টেনোফোবির, ল্যামিভুডিন, ডলুটেগ্রাভির। ওকে, যদি লেস দ্যান 30 কেজি হয়, লেখো if body weight is less than 30 kg, if body weight is less than 30 kg, তাহলে কি দেবো? টেনোফোবিরটাকে বাদ দিয়ে দাও। বডি ওয়েট লেস দ্যান 30 কেজি, টেনোফোবিরটাকে রেজিমেন্ট থেকে বাদ দিয়ে দাও। রেজিমেন্টটা কি ছিল? ডলুটেগ্রাভির প্লাস ল্যামিভুডিন প্লাস টেনোফোবির। এটা কি হয়ে যাবে? ডলুটেগ্রাভির প্লাস ল্যামিভুডিন প্লাস অ্যাবাকাভির। ডলুটেগ্রাভির প্লাস ল্যামিভুডিন প্লাস টেনোফোবিরের জায়গায় অ্যাবাকাভির। কখন হবে এটা? যদি বডি ওয়েট হয় লেস দ্যান 30 কেজি। হলো? আচ্ছা, এবার আমি যেটা বলছিলাম, যে দেখো এই রেজিমেন্টটা নেওয়ার অনেক সুবিধা আছে, এই ডলুটেগ্রাভির বেস রেজিমেন্ট। দেখো এবার আমি কি বললাম, যে যারা এইচআইভি পেশেন্ট হয় তাদের কি টিবি হওয়ার চান্স খুব বেশি, কারণ ইমিউনো কম্প্রোমাইজড। ঠিক আছে তো? তাহলে যদি কোনো পেশেন্টে টিবি থাকে, তার এইচআইভি হয়েছে, হ্যাঁ, সে টিবির অ্যান্টি টিউবাকুলার রিফাম্পিসিন খাচ্ছে, তাহলে তার আমি কি রেজিমেন্ট দেব? তাই না? তাহলে লেখো রেজিমেন্ট ফর পেশেন্টস উইথ টিবি অন রিফাম্পিসিন। টিবি পেশেন্ট যে রিফাম্পিসিন খাচ্ছে, তার রেজিমেন্ট কি হবে? তার রেজিমেন্ট কি হবে? দেখো খুব সিম্পল, ওই যে বেসিক 30 কেজির উপরে রেজিমেন্ট ছিল, কি ছিল? আবার বল, কি আবার বল? টেনোফোবির প্লাস ল্যামিভুডিন প্লাস ডলুটেগ্রাভির, ওটাই দেব। সেম রেজিমেন্ট ইন টিবি পেশেন্টস, প্লাস ওর সঙ্গে একটা প্লাস হয়ে যাবে, প্লাস ডলুটেগ্রাভির 50 মিলিগ্রাম, টেনোফোবির, ল্যামিভুডিন, ডলুটেগ্রাভির দেব, তার সঙ্গে দেব ডলুটেগ্রাভির 50 মিলিগ্রাম, মানে অ্যাডিশনাল ডলুটেগ্রাভির 50 মিলিগ্রাম 12 hours after the regular dose, 12 hours after the regular dose। 12 মানে
12 hours after the regular dose মানে সাপোজ টেনোফোবির ল্যামিভুডিন ডলুটেগ্রাভির পেশেন্ট সকালে খাচ্ছে, হলো? তাহলে 12 ঘন্টা পর সকাল রাত 8টায় পেশেন্ট আবার একটা ডলুটেগ্রাভি 50 খাবে, ঠিক আছে? এইভাবে চলবে। কতদিন চলবে? অ্যান্টিটিউবারকুলার ড্রাগ যতদিন চলবে তারপরে আরো 2 সপ্তাহ। ওকে, তাহলে কতদিন চলবে? আনটিল 2 weeks after the completion of ATD, till 2 weeks after the completion of ATD। আচ্ছা দেখো দেখো এটা তো আমরা বলেই দিয়েছি যে বয়স যদি 10 এর উপর হয় আর বডি ওয়েট যদি 30 এর উপর হয় তাহলে আমরা এটা দিচ্ছি। ওকে, যদি যদি ওজন 30 এর নিচে হয় তাহলে আমরা ল্যামিভুডিন ডলুটেগ্রাভির জায়গায় ল্যামিভুডিন ডলুটেগ্রাভিটাই রাখছি, টেনোফোবিরের জায়গায় অ্যাবাকাভির করে দিচ্ছি, রাইট? এবার আরেকটা কন্ডিশন আসে, যদি বয়স 6 এর নিচে চলে যায়, হলো? if the age is less than 6 years, if the age is less than 6 years, অবশ্যই বডি ওয়েট 30 এর নিচেই হবে। age is less than 6 years, তাহলে কি হচ্ছে দেখো, অ্যাবাকাভির ল্যামিভুডিন, এখানে ডলুটেগ্রাভি দেওয়া যাবে না, এখানে আমরা দিচ্ছি লোপিনাভির প্লাস রিটন, হলো? if age is less than 6 years, then অ্যাবাকাভির প্লাস ল্যামিভুডিন প্লাস লোপিনাভির অর রিটন। খুব ইম্পর্টেন্ট জায়গা, খুব ক্রিটিক্যাল কেস। একটা মা, সে এইচআইভি আছে, সন্দেহ করছে তার এইচআইভি হয়েছে, হলো? বা সে এমন কোন এনভায়রনমেন্টে রয়েছে যেখানে এইচআইভি হতে পারে, তার বাচ্চা হবে, তাহলে সে কি প্রোফাইল্যাক্সিস নেবে? আদৌ কি নেবে? দেখো কি বলছে, বুঝে প্লাসেন্টা or during delivery or by breastfeeding HIV prophylaxis is required. The highest risk, 2/3 of transmission, is during the birth process itself. As per current recommendation, all HIV positive women who are not on antiretroviral therapy should be put on the standard 3-drug ART, মানে টেনোফোবির, ল্যামিভুডিন, ডলুটেগ্রাভি, হলো? যে পেশেন্ট আন্ডার রিস্ক আছে তাকে এই রেজিমেনে দিয়ে দাও। This should be continued through the delivery and into the postnatal period, and has been shown to prevent vertical transmission of HIV, মানে মা থেকে বাচ্চা, to the neonate as well as benefit mother's own health। তাহলে একটা প্রেগন্যান্ট লেডি যার এইচআইভি হয়নি কিন্তু প্রোফাইল্যাক্সিস দরকার, দেবো কি দেবো না? দেবো, দেবো তো? কোন ড্রাগ দেবো? কোনটা দেবো? স্ট্যান্ডার্ড থেরাপি। কি কি বল? টেনোফোবির, ল্যামিভুডিন, বারবার করে বলাচ্ছি কেন, যাতে এইটুকু অন্তত তোরা ঠিকঠাক লিখিস। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। অনেক কিছু ইয়ে না পড়ে এইটুকু বেসিক টুকু বলার চেষ্টা কর। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, এটাই অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যালে লাগে। আচ্ছা, তাহলে তাহলে দেখো আমরা কিসে কিসে দিলাম। প্রেগন্যান্ট লেডিতে জানলাম, হলো? টিবি পেশেন্টে জানলাম, স্ট্যান্ডার্ড থেরাপি জানলাম, 30 কেজির উপর হলে জানলাম, 30 কেজির নিচে হলে জানলাম, 6 বছরের বাচ্চা অবধি জানলাম, রাইট? 6 ইয়ার্স এর কমেও জানলাম। একেবারে যদি ইনফ্যান্ট হয়, ধর এই প্রেগন্যান্ট লেডি অ্যান্টিরেট্রোভাইরাল দেওয়ার পরও দেখা গেল তার ভার্টিকাল ট্রান্সমিশন হলো, একটা ইনফ্যান্ট এলো, সে এইচআইভি পজিটিভ হয়, তাহলে তাকে কি দেবো? তাহলে ইন কেস অফ ইনফ্যান্টে আমরা সিরাপ দেবো, সিরাপ, হলো? সিরাপ দেবো। সিরাপ কি দেবো? সিরাপ নেভিরাপিন, সিরাপ নেভিরাপিন প্লাস সিরাপ জিডোভুডিন, সিরাপ নেভিরাপিন প্লাস সিরাপ জিডোভুডিন, সিরাপ নেভিরাপিন প্লাস সিরাপ জিডোভুডিন। এটা হচ্ছে ইনফ্যান্টে দেবো। আচ্ছা, এবার দেখ, এবার এগুলো তো স্পেশাল কন্ডিশন, হলো? আমি আবার রুটিনে ফিরে আসছি। একটা নর্মাল পেশেন্ট, 10 বছরের উপর বয়স, 30 কেজির উপর বয়স, আমি তাকে 30 কেজির উপর ওজন, তাকে আমি 3টে ডোজ দিলাম। এবার সে কতদিন খাবে, বা টার্গেট কি, বা দেখা গেল সে এইচআইভি পজিটিভ কিন্তু খুব লো টাইটার, তো তাকে যদি আমি 25 বছর বয়সে স্টার্ট করতে যাই, সারা জীবন খেতে হবে। তা আদৌ কি তাকে আমি তখনই স্টার্ট করব?
না করব না, এটা একটা ডিবেটেবল জায়গা। তাহলে এর গাইডলাইন কি? দেখো গাইডলাইন কি বলছে, যে সিম্পটোম্যাটিক মানে এইডস পেশেন্ট যার সিম্পটম রয়েছে হলো এনি ভ্যালু CD4 মানে সিম্পটোম্যাটিক এইচআইভি এর সিম্পটম রয়েছে, কি কি সিম্পটম? উইকনেস হতে পারে, অপরচুনিস্টিক ইনফেকশন হতে পারে, মানে যেমন ক্যান্ডিডিয়াসিস হতে পারে, টিবি হতে পারে হলো, টক্সোপ্লাজমোসিস হতে পারে, সাইটোমেগালোভাইরাস ইনফেকশন হতে পারে হলো, হার্পিস সিমপ্লেক্স হতে পারে, এইচআইভি এর যে লক্ষণগুলো থাকে সেগুলো আছে, তাহলে CD4 কাউন্ট আমরা দেখব না। ডোন্ট লুক এট গো ইনটু CD4 কাউন্ট। আমরা সরাসরি আচ্ছা প্লাজমা এইচআইভি তে কি কটা আরএনএ আছে দেখব না, আমরা তাকে ট্রিট করব। সিম্পটোম্যাটিক এইডস পেশেন্ট, ট্রিট দা পেশেন্ট হলো। নেক্সট কি, এবার দেখো গল্পটা হবে অ্যাসিম্পটোম্যাটিক। এইচআইভি পেশেন্টে জানো তোমরা দীর্ঘ টাইম পেশেন্ট অ্যাসিম্পটোম্যাটিক থাকে, পেশেন্ট নিজেও জানে না তার এইডস আছে, তখন কি করবে? অ্যাসিম্পটোম্যাটিক যদি হয় CD4 কাউন্ট করো, দেখো যদি লেস দ্যান 350 হয় প্লাজমা এইচআইভি আরএনএ যাই থাকুক ট্রিট করে দাও। 350 নিচে হলে অ্যাসিম্পটোম্যাটিক 350 থেকে 500 ট্রিটমেন্ট শুড বি অফার্ড, ট্রিটমেন্ট করে দাও। অ্যাসিম্পটোম্যাটিক 500 এর উপরে আর প্লাজমা এইচআইভি রয়েছে হচ্ছে 1 লাখ কপির উপরে, তাহলে সাম ক্লিনিশিয়ানস মে কনসিডার ইনিশিয়েটিং ট্রিটমেন্ট। অর্থাৎ একটা অ্যাসিম্পটোম্যাটিক পেশেন্ট, ভালো করে দেখো, অ্যাসিম্পটোম্যাটিক পেশেন্ট কোনো সিম্পটম নেই, CD4 কাউন্ট ভালো 500 এর উপর, মানে এইডস নেই তার, রাইট? অ্যাকিউট ইমিউনোডেফিসিয়েন্সি সিনড্রোম মানে CD4 কাউন্ট পড়ে যাবে 200 এর নিচে, তার এইডস নেই, তার CD4 কাউন্ট 500 এর উপরে, পেশেন্টের কোনো সিম্পটম নেই, শুধু পাচ্ছি কি পেশেন্টের শরীরে এইচআইভি পেয়েছি, আমি আরএনএটা পেয়েছি, কতটা? 1 লাখ কপির উপর পার ml, দিয়ে দাও ট্রিটমেন্ট। ডোন্ট ওয়েট ফর সিম্পটম, ডোন্ট ওয়েট ফর CD4 কাউন্ট। লাস্ট কি, অ্যাসিম্পটোম্যাটিক মোর দ্যান 500 লেস দ্যান 1 lakh, তাহলে মেনি ক্লিনিশিয়ানস উইল ডিসাইড টু ডিফার থেরাপি। তাহলে একমাত্র একটাই কন্ডিশন আমরা ট্রিটমেন্ট করব না, যদি দেখি পেশেন্টের কোনো সিম্পটম নেই, CD4 কাউন্ট ভালো আছে, এইচআইভি আরএনএ 1 লাখ কপির নিচে ব্লাডে, মানে খুব কম, সেক্ষেত্রে আমরা ট্রিটমেন্ট ডিফার করলেও করতে পারি। আদারওয়াইজ সব কেসে এইচআইভি পজিটিভ হলে ট্রিটমেন্ট করে দাও, ইরেসপেক্টিভ অফ CD4 কাউন্ট, ইরেসপেক্টিভ অফ দ্য ভাইরাল আরএনএ ইন ব্লাড। ক্লিয়ার? আচ্ছা এবার হচ্ছে আমি ট্রিটমেন্ট তো শুরু করে দিলাম, ফলো আপ কি করে করব? ফলো আপ দেখো কি বলছে, যে ইনিশিয়াল ডায়াগনোসিস হলো, আমি CART দিলাম, শুরু করলাম। দেখো এখানেও CART, নো কোশ্চেন অফ HART, ওকে। দেখো এখানে আমরা CART দিলাম, এবার কি দেখো 3 months আফটার CART ইনিশিয়েশন, 3 মাস পরে আমরা প্রথম ফলো আপ করব, ওকে। When to monitor 2 to 8 weeks after starting or modifying CART due to treatment failure. ট্রিটমেন্ট ফেলিওর হচ্ছে, কিছু হচ্ছে, তাহলে এভরি 3 মান্থস আমাদেরকে মনিটরিং এ রাখতে হবে পেশেন্ট। মনিটরিং বলতে কি কি দেখব? CD4 কাউন্ট দেখব, এইচআইভি আরএনএ এর ভ্যালু দেখব, হলো? এইচআইভি আরএনএ এর ভ্যালু দেখব, তাহলে লিখে রাখো মনিটরিং। মনিটরিং কি? এভরি 3 মান্থস, এভরি 3 মান্থস কি কি দেখব? CD4 কাউন্ট আর এইচআইভি আরএনএ। ক্লিয়ার? এবার দেখো পেশেন্ট সুস্থ হচ্ছে কি হচ্ছে না, এটার কি কোনো মার্কার আছে এইচআইভির? নেই, তাই না? পেশেন্ট কি ইমপ্রুভিং? যেমন হাইপারটেনশন, হাইপারটেনশনে আমরা জানি কি একটা ড্রাগ দিলাম, পেশেন্টের বিপি ফল করছে, আমার টার্গেট হচ্ছে সেটাই, বিপি ফল করছে, তাই না? একটা ব্যাকটেরিয়াল ইনফেকশন হলো, মেনিনজাইটিস হলো, আমি পেনিসিলিন দিলাম কি কোনো সেফালোস্পোরিন দিলাম, পেশেন্ট কিওর হয়ে গেল, রাইট? দ্যাট ইজ দ্য ট্রিটমেন্ট গোল। কিন্তু এখানে কি সেরকম কোনো গোল আছে? আমরা তো জানি কিওর হবে না, আমরা খালি কতগুলো CD4 কাউন্ট দেখছি আর এইচআইভি আরএনএ এর ভ্যালুটা দেখছি, দেখে ডিটারমাইন করার চেষ্টা করছি যে মেডিসিনটা কাজ করছে। ভেরি ইম্পর্টেন্ট এই জায়গাটা শোন, দেখে আমরা ডিসাইড করার চেষ্টা করছি মেডিসিনটা কাজ করছে না করছে না। তাহলে এই যে এই ধরনের মার্কার, এগুলোকে বলা হয় ইনডাইরেক্ট মার্কার।
বা সারোগেট মার্কার। এই কথাটা পড়বি, হোয়াট ইজ সারোগেট মার্কার। এটা শুধু এইচআইভিতেই নয়, আরো বহু ক্লিনিক্সের ক্ষেত্রে রয়েছে। হোয়াট ইজ সারোগেট মার্কার? সারোগেট মার্কার জাস্ট লাইক সারোগেট মাদার। ওকে, আমরা অন্য কোনো মার্কার দিয়ে ইনডাইরেক্টলি বিচার করার চেষ্টা করছি যে আমাদের ওষুধটা কাজ করছে কি করছে না। আদারওয়াইজ উই ডোন্ট হ্যাভ এনি ডাইরেক্ট মেজার। আমরা কি পেশেন্টের সিম্পটম দেখে, সিম্পটমই হয়তো নেই পেশেন্টের, তো কি বুঝবো? ওকে, ইনডাইরেক্টলি আমাদের বুঝতে হচ্ছে যে মেডিসিনটা কাজ করছে না করছে না। সো এই যে কিছু ইনডাইরেক্ট মার্কার আমরা ইউজ করছি, দিস আর কল্ড সারোগেট মার্কার। ওকে, কোশ্চেন আসতে পারে, এটি ইন জেনারেল কোশ্চেন, সারোগেট মার্কার। For example, in this treatment, surrogate marker will be HIV RNA and CD4 cells. Okay? দেখো এবার মনোক্লোনাল অ্যান্টিবডি এসছে। ওকে, 2018 সালে মনোক্লোনাল অ্যান্টিবডি এসছে ফর ট্রিটমেন্ট রেজিস্ট্যান্স HIV, যেগুলো কোনোভাবে কাজ হচ্ছে না সেগুলোতে মনোক্লোনাল অ্যান্টিবডি দেওয়া যায়। 2022 এ এফডিও অ্যাপ্রুভ করেছে মনোক্লোনাল অ্যান্টিবডি। So it acts in the receptor basically, in the CCR5, এবং এটা কি করছে, এটা এই রিসেপ্টরের বাইন্ডিংটাকে প্রিভেন্ট করে টু সামহাউ। ইব্যালিজুম্যাব লিখে রাখো, ইব্যালিজুম্যাব, ইব্যালি IBALIZUMAB, ইব্যালিজুম্যাব হচ্ছে রিসেপ্টর। ওকে, আচ্ছা, তাহলে এতক্ষণ গেলে আমরা কাজগুলো পড়লাম, হলো। এইবার কি, এবার আমরা একটু সাইড এফেক্টের দিকে তাকাই, হলো। দেখো ফার্স্ট লাইন ARV ড্রাগস এর টক্সিসিটি আছে, মাইটোকন্ড্রিয়াল টক্সিসিটি, NSRTI, জিডোবুডিন, স্ট্যাবুডিন, ল্যামিবুডিন, they can cause lactic acidosis, pancreatitis, lipodystrophy, peripheral neuropathy, anemia and myopathy. Tenofovir we have already discussed, it can cause nephrotoxicity. Integrase inhibitor can cause hepatotoxicity. NNRTI can cause skin rash or hepatitis. আমি আরো স্পেসিফিক্যালি আসছি, দেখো এটা লিখে রাখো। দেখো বইতে অনেক কিছু সাইড এফেক্ট পাবে, ওকে, সেগুলো অবশ্যই পড়বে, কিন্তু বেসিক যেটা মূল সাইড এফেক্ট সেটা যেন বলো, তার সঙ্গে তুমি অন্যগুলো অ্যাড করো, কোনো অসুবিধা নেই। তা লিখে রাখো PI, দেখো PI বলে দিচ্ছি, PI আর হচ্ছে NRTI, PI and NRTI, they all cause hepatotoxicity. PI and NRTI will cause hepatotoxicity. হলো, আচ্ছা, আর কি করবে? ল্যাকটিক অ্যাসিডোসিস, হেপাটিক স্টিয়াটোসিস, ল্যাকটিক অ্যাসিডোসিস, হেপাটিক স্টিয়াটোসিস কারা করবে? স্পেসিফিক্যালি অল NRTI, স্পেসিফিক্যালি জিডোবুডিন, all NRTI, specifically zidovudin, lactic acidosis and hepatic steatosis. Okay, Stevens-Johnson syndrome সব কটা করে। Okay, all antiviral drug may cause Stevens-Johnson syndrome. Stevens-Johnson আমি পড়িয়েছি পেনিসিলিনে বিটা ল্যাকটাম অ্যান্টিবায়োটিক পড়ানোর সময়, যদি কারো কাছে স্লাইড থাকে দেখে নেবে। ওকে, মনে আছে কারো? হাইপারসেনসিটিভিটি রিঅ্যাকশন কি কি হয় বিটা ল্যাকটামে বলতে পারবি? প্রথম হয় ম্যাকুলোপ্যাপুলার র্যাশ, একটা হয় টাইপ 1 ইমিডিয়েট, আর একটা হয় টাইপ 4 ডিলেড। হলো, ইমিডিয়েট কি হবে? র্যাশ হবে, হাইভস হবে, ফিভার হবে, ব্রঙ্কোস্প্যাজম হবে। পড়বি স্লাইডটা, পড়বি বিটা ল্যাকটামের স্লাইডটা। হলো, কি কি হবে? ইমিডিয়েট টাইপ 1 রিঅ্যাকশন, হাইভস, র্যাশ, ব্রঙ্কোস্প্যাজম। হলো, আর কি হয়? টাইপ 4 হচ্ছে ডিলেড ক্যান বি ডেঞ্জারাস। কি হতে পারে? ম্যাকুলোপ্যাপুলার র্যাশ হতে পারে সারা শরীরে। হলো, নেক্সট ওটা কিসে কনভার্ট হতে পারে? ড্রেস সিনড্রোম, ড্রেস থেকে কনভার্ট হতে পারে এসজেএস, স্টিভেন-জনসন থেকে কনভার্ট হতে পারে 10 টক্সিক এপিডার্মাল নেক্রোলাইসিস। আছে বুঝতে মধ্যে, শুধু ছবিও দেওয়া আছে, ঠিক আছে তো? প্লিজ রিড দ্যাট স্লাইড, এটা লাগতাম।
আচ্ছা বিটা ল্যাকটাম ছাড়া হাইপারসেনসিটিভিটি রিঅ্যাকশন একই রকম করতে পারে অ্যাবাকাভির। দেখো অ্যাবাকাভির হাইপারসেনসিটিভিটি রিঅ্যাকশন, অ্যাবাকা বইতে অনেক সাইড এফেক্ট আছে যেগুলো মনে রাখতে পারলে ভালো, এইটা যেন অ্যাটলিস্ট বেরোয় মুখ থেকে, অ্যাবাকাভির। ঠিক আছে, আচ্ছা নেক্সট লেখো বোন ম্যারো সাপ্রেশন বাই জিডোভুডিন, বোন ম্যারো সাপ্রেশন বাই জিডোভুডিন। হলো টেনোফোবির নেফ্রোটক্সিসিটি, টেনোফোবির নেফ্রোটক্সিসিটি। আচ্ছা দেখো all PI can cause hyperlipidemia, diabetes and insulin resistance. All PI may cause hyperlipidemia, insulin resistance and diabetes. ক্রিটিক্যাল ব্যাপার। ওই জন্য বললাম না পিআই এর প্রচুর সাইড এফেক্ট, প্রচুর ড্রাগ ইন্টারাকশন আর প্রচুর সাইড এফেক্ট। এই কারণে পিআই কে এক তো পিআই ইউজ করলে পিআই বুস্টিং করতেই হয়, যত কম পিআই দেওয়া যায়। ওকে, তাহলে এক আমরা ওই জন্য আমরা পিআই বুস্টিং করছি, যত কম পিআই ডোজ দেওয়া যায়, যত কম ফ্রিকোয়েন্সিতে দেওয়া যায়। আর কি করছি আমরা পিআই রেজিমেন্টটাকে সেকেন্ড রেজিমেন্ট করছি, প্রথম আমরা ডলুটেগ্রাফির বেসে যাচ্ছি। দিস ইজ দ্য কজ। আচ্ছা অল ART লিখে রাখো, অল ART ক্যান কজ অস্টিওপোরোসিস, অল ART ক্যান কজ অস্টিওপোরোসিস। তো লাভের চেয়ে লস বেশি। হলো অল ART কিওর তো হবে না, কোনো আলটিমেট গোল ইজ দেয়ার উইল বি পেশেন্ট উইল ডেফিনেটলি গো ইনটু দ্য এইডস। দেখো এটা জানতে হবে না যে আমি জাস্ট দেখাচ্ছি এটা। সাপোজ দেখো প্রোটিয়েজ ইনহিবিটর ইন্টারঅ্যাকশন দেখ, ঠিক আছে, কোন সিআইপি এনজাইম বেসিক্যালি বাদ নেই, এমনকি ইউজিটি পর্যন্ত রয়েছে। ঠিক আছে, that is the main problem of protease. That is why we are initially it was the regimen, now it is being changed. এইবার দেখো খুব ইম্পর্টেন্ট এই জায়গাটা, অপরচুনিস্টিক ইনফেকশনস। যেটা বললাম যে পেশেন্ট কিন্তু এইচআইভি তে মরবে না, তাই না? পেশেন্ট এইচআইভি তে মরবে না। এইচআইভি কি করবে? সিম্পলি ওর CD4 কাউন্টটাকে ডাউন করতে থাকবে। যত CD4 কাউন্ট ডাউন হবে তত ইমিউনিটি পড়তে থাকবে, রাইট? এবং যত ইমিউনিটি ড্রপ করবে অন্যান্য ইনফেকশনটাতে গ্রো করবে। এবার কারা গ্রো করবে, তাই না? সেটা আমরা যদি দেখি, এখান থেকে দেখতে হবে না, এর পরেরটায় চলে আসো। দেখো কি বলছে, সাইন্স এন্ড সিম্পটমস অফ acute or primary HIV. Patient may present with fever, fatigue, lymphadenopathy, pharyngitis, myalgia, arthalgia, diarrhea or rash. These symptoms typically subside within days to weeks. Some patient may remain asymptomatic. ঠিক আছে, এগুলো তো যে কোনো ডিজিজই হতে পারে। How will you know? তাই না? You will know by seeing the opportunistic infection. যেমন দেখ কি হচ্ছে, এটা হচ্ছে CD4 কাউন্ট। হলো CD4 কাউন্ট ক্রমশ কমছে। দেখ 10 বছরে 11 বছর পর গিয়ে একেবারে পেশেন্ট এইডস এ ঢুকে গেল। হলো এবার দেখ, এইটা হচ্ছে প্রথম হচ্ছে এখানে প্রাইমারি ইনফেকশন হয়েছে, এই যে প্রথমে কমলো তারপর একটু বেড়ে এই কমে গেল। এবার এটা কি? এটা হচ্ছে অ্যাকিউট রেট্রোভাইরাল সিনড্রোম, ওয়াইড স্প্রেড ডিসেমিনেশন অফ ভাইরাস কনস্টিটিউশনাল অফ সিম্পটম এখানে হলো। এইবার এই যে পিরিয়ডটা, এই পিরিয়ডটাই হচ্ছে পেশেন্ট অ্যাসিম্পটোমেটিক। এই কথা বলিস না, এই যে পিরিয়ডটা অর্থাৎ একটা দীর্ঘ সময় দেখা যাচ্ছে 7-8 বছর অবধি ইনফেকশন, এইখানে প্রাইমারি ইনফেকশন হলো, ব্লাডে ঢুকলো, এরপরে এত বড় একটা পিরিয়ড। এই কে কথা বলছে বলতো? লাস্টে ডিস্টারবেন্স হয় আমার। তো দেখ আপ টু 7 or 8 ইয়ার্স একটা অ্যাসিম্পটোমেটিক পিরিয়ড চলছে। হলো পেশেন্টের কোনো সিম্পটম নেই। এরপরে যেই CD4 কাউন্টটা দেখ, এই দেখ 400 আর 200, এই 400 নিচ থেকে যেই পড়তে শুরু করবে একটা একটা করে অপরচুনিস্টিক ইনফেকশন আসতে থাকবে, and the patient will go eventually die. So CD4 কাউন্ট একদম তলানিতে চলে গেল, পেশেন্ট will die। কি করে এলো দেখ, CD4 কাউন্ট দেখ,
যেই 600 নিচে চলে যাচ্ছে, 500 কাছাকাছি চলে এলো, প্রথম হলো কি ওরাল থ্র্যাশ, ওরাল হেয়ারি লিউকোপ্লাকিয়া, মুখে সাদা হয়ে যাবে, দাগ, ক্যান্ডিডিয়াসিস হতে শুরু করবে। ওকে, দেখ আরেকটু যে কমলো, পেশেন্টের টিউবারকুলোসিস, হারপিস জস্টার, আরেকটু যে কমলো নিউমোসিস্টিস জিরোভিসি নিউমোনিয়া, ওকে, ক্রিপ্টোস্পোরিডিয়াল ডায়রিয়া, এগুলো কিন্তু পাবি না নরমালি। নিউমোসিস্টিস জিরোভিসি ইনফেকশন ইউ ওয়ন্ট ফাইন্ড ইন a person with normal immunity, you will only find in these cases. ওকে, টিউবারকুলোসিস তো আছেই, হারপিস জস্টার হতে পারে, আরো যে নেমে গেল মাইকোব্যাকটেরিয়াম এভিয়াম কমপ্লেক্স, সাইটোমেগালোভাইরাস ইনফেকশন, ক্রিপ্টোকক্কাল মেনিনজাইটিস, মাইক্রোস্পোরিডিয়া ডায়রিয়া, so patient will die in those cases not due to the HIV. তাহলে কি হলো, আমাকে এইচআইভির অ্যান্টিরেট্রোভাইরাল থেরাপির সঙ্গে অপরচুনিস্টিক ভাইরাসেরও ইনফেকশনেরও ট্রিটমেন্ট করতে হবে in order to save the patient or prolong his life. তাহলে আমরা কি দেব, অনেক কিছু আছে, আমি জাস্ট টাচ করে বেরিয়ে যাচ্ছি, পাওয়ার পয়েন্ট নিয়ে নিতে পারো, করতে পারো। ক্রিপ্টোকক্কাল মেনিনজাইটিস জেনারেলি লাইপোজোমাল অ্যামফোটেরিসিন বি দেওয়া হয়। আচ্ছা, এটা কি, এটা হচ্ছে সাইটোমেগালোভাইরাস রেটিনাইটিস। এটা কি হয়, হঠাৎ করে মানে সাডেন লস অফ আইসাইট, হঠাৎ করে পেশেন্টটা দেখতে পাবে না, দুটো চোখ যাবে, ওই সাইটোমেগালোভাইরাসটা রেটিনাইটিস করে দেয়। তো সাইটোমেগালোভাইরাস রেটিনাইটিস, এখানেও কিন্তু তোমাকে অ্যান্টিভাইরালি দিতে হবে। অ্যান্টিভাইরাল কি দেবে, যেমন জ্যানসাইক্লোভিড, ফসকারনেট, এগুলো দেওয়া যেতে পারে। নেক্সট কি হতে পারে, দেখো এই যে এন্ডোস্কোপি করেছে ইসোফেজিয়াল, দেখো ইসোফেগাসের মধ্যে ক্যান্ডিডিয়াসিস হচ্ছে, দেখছো, হ্যাঁ কিরকম সাদা 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 সাদা, ইসোফেগাসের মধ্যে, এটা এন্ডোস্কোপির ছবি। দেখো এখানে কি দেবে, ফ্লুকোনাজল দেবে, হলো। আর কি হতে পারে, দেখো হারপিস সিমপ্লেক্স বা হারপিস লেভিয়ালিস, যেটা জ্বর হলেও হয়, আমরা বলি জ্বর ঠোসা, বলি না, জ্বর ঠোসা হচ্ছে হারপিস। তো হারপিস হতে পারে অ্যাসাইক্লোভিড দিতে হবে, হলো। আচ্ছা, আর কি হতে পারে, দেখো হারপিস জস্টার হতে পারে, দেখতে পাচ্ছ, এই যে হারপিস জস্টার। আচ্ছা, এই হারপিস জস্টারটা কি করে চিনবে, দেখো র্যাশ তো অনেক রকমের হয়, হারপিস জস্টারটা দেখো, it has involved a dermatome only. Dermatome you know in anatomy? হারপিস জস্টার কি করে বুঝবি, দেখবি একটাই ডার্মাটোম কেও ছড়িয়ে রয়েছে, দেখ একটা ডার্মাটোম না, হ্যাঁ এর উপরেও যায়নি নিচেও যায়নি, তাই না? সো হাউ উইল ইউ নো that this rash is due to herpes zoster? পেশেন্টের ফিভার থাকবে, সিভিয়ার পেইন হতে পারে, প্রচন্ড চুলকানি হবে, আর যখন দেখবি অবজার্ভ করবি র্যাশটা, দেখবি একটা ডার্মাটোম জুড়ে রয়েছে, সেটা এখানে হতে পারে, পিঠে হতে পারে, যে কোনো জায়গায় হতে পারে। If that is the case, then it is herpes zoster. কি হতে পারে, নন হজকিন্স লিম্ফোমা হতে পারে। আর কি হতে পারে, এটাকে বলে ক্যাপোসিস সার্কোমা। হ্যাভ ইউ সিন দ্য ফিল্ম ফিলাডেলফিয়া? তুই দেখেছিস? দেখিস, অস্কার পেয়েছিল ফিল্মটা, ওটা হচ্ছে টম হ্যাঙ্কস, ওকে, ফিলাডেলফিয়া, টম হ্যাঙ্কস এর। যদি কেউ পারিস মুভিটা দেখিস। It was depends upon মানে the basic case is on an HIV patient with Kaposi's sarcoma. Okay, he got Oscar for that. Probably nomination পেয়েছিল, পায়নি হয়তো। তো herpes zoster, acyclovir is the treatment. Kaposi's sarcoma আমাদের liposomal doxorubicin দেওয়া যায়, mycobacterium avium, non-Hodgkin lymphoma, all these things can happen and you have to treat them accordingly along with the antiretroviral regimen. আরেকটা কি হয়, নিউমোসিস্টিস জিরোভিসি ইনফেকশন, এটা খুব ইম্পর্টেন্ট। তোরা পড়েছিস কোট্রিমক্সাজল, তাই না? কোট্রিমক্সাজলের বইতে কতগুলো ইন্ডিকেশন আছে, কতগুলো দেওয়া যায়, অনেক আছে না? কোট্রিমক্সাজল বই খুলে দেখবি যে কোট্রিমক্সাজল, ট্রাইমিথোপ্রিন, সালফমিথক্সাজল, এর কতগুলো ইন্ডিকেশন, কোন কোন ডিজিজে দেওয়া যায় লেখা রয়েছে, অন্তত 7-8টা তো রয়েইছে, একটাতেও দেওয়া যায় না। আমি বলে দিলাম, দায়িত্ব নিয়ে বলছি, যতগুলো বইতে লেখা আছে একটাতেও দেওয়া যায় না, সব কটা রেজিস্ট্যান্স। কোট্রিমক্সাজলের এখন আজকের ডেটে একটাই ইন্ডিকেশন আছে, দ্যাট ইজ নিউমোসিস্টিস জিরোভিসি ইনফেকশন ইন এইডস অর এইচআইভি পেশেন্টস। লিখে রাখ, the only indication of cotrimoxazole is pneumocystis jirovecii infection in HIV patients. ওই 7-8টার মধ্যে এটাও আছে, কিন্তু এটাই ইউজ হয়, আর বাকি সব জায়গায় কোট্রিমক্সাজল রেজিস্ট্যান্স হয়ে গেছে। ইউটিআই ফিউটিআই তো দেওয়াই যায় না, সব যত
কালচার সেন্সিটিভিটি রিপোর্ট দেখ, আমাদের হসপিটালেই দেখ, এখানে একটাতেও কোট্রিমক্সিজল সেন্সিটিভ পাবি না। 10 বছর আগেই ভাইরাস ব্যাকটেরিয়া সব রেজিস্ট্যান্স হয়ে গেছে কোট্রিমক্সিজল, আমাদেরই দোষে। মুড়ি মুরগির মধ্যে অ্যান্টিবায়োটিক খেয়ে আর লিখে। এই সেদিনকে একটা পেশেন্ট কিরকম অ্যান্টিবায়োটিকের, এই প্রসঙ্গটা এলো বলে বলি, হ্যাঁ, এক পেশেন্ট সে আমাকে ফোন করেছে, করে বলছে যে আমার ভীষণ, অ্যাকচুয়ালি আইবিএস এর পেশেন্ট, ওকে, তো আমার ভীষণ লুজ মোশন হচ্ছে। কিরকম প্রবলেমটা শোন, আমার লুজ মোশন হচ্ছে, পায়খানা থামছে না, ঠিক আছে। তো আমি বললাম যে আপনার তো মাঝে মধ্যে কনস্টিপেশনও হয়, তো কিছু ওষুধপত্র খেয়েছেন নাকি? বলছে হ্যাঁ, আগের দিন রাতে মুসিবেল খেয়েছি, তাতে সকালে পায়খানা হয়নি, সকালে আবার খেয়েছি ডুফেলাক। আচ্ছা, রাত্রের মুসিবেল, সকালে ডুফেলাক হলো, হয়ে এবার তার লুজ মোশন হয়ে গেল। যখন তার লুজ মোশন হলো 4-5 বার, তখন সে কি করলো, সে ওটু খেয়ে নিল, ঠিক আছে। ওর আমাকে বলছে তারপর কি করলেন, বলছে আমি তারপর তো ওটু খেলাম। ওটু খেয়ে কমলো না। আচ্ছা, ওটু খেয়ে সেদিন কেউ কমেনি, কি করলো, পরের দিন রিফাগার্ড খেয়ে নিল একটা, ঠিক আছে। সে ওষুধের দোকানের মালিক আর কি, ঠিক আছে, তো রিফাগার্ড খেয়ে নিল। তো আমি সব শুনলো খুব ভালো করেছেন, আপনি এবার সব বন্ধ করে দিন। প্যান্ডি খায় টানা 10 বছর। তো থিঙ্ক অ্যাবাউট দ্য সিচুয়েশন। আমাদের দেশে মোস্ট অফ দ্য ডিজিজ আর ডিউ টু দ্য মিসইউজ অফ দ্য ড্রাগ, মিসইউজ অফ দ্য অ্যান্টিবায়োটিক। তুই ইংল্যান্ডে যা, দেখবি ওরা ইউটিআই তে কোট্রিমক্সিজল লিখছে এখন। যদি কোনোদিন এমআরসিপি করতে ইংল্যান্ডে যাস, আমার যারা বন্ধু বান্ধব আছে করেছে, তুই ওখানে যদি কোনো ডক্টরকে তোরা দেখাস, একটা বাচ্চাকে নিয়ে, আমারই এক ফ্রেন্ড আছে আইটি ইঞ্জিনিয়ার, ব্যাংক অফ স্কটল্যান্ডে কাজ করে, ওর বাচ্চাকে নিয়ে গিয়ে ও বলে যে মানে ধর জ্বর হয়েছে, ওদের কি সিস্টেম, ওরা জেনারেল ফিজিশিয়ানকেই দেখাতে হবে, ডেডিকেটেড আছে, সে রেফার করবে, তবে তুমি হার্ট সেন্টারে যেতে পারো। আমাদের মতন নয়, পেটে ব্যথা করছে গ্যাস্ট্রোএন্টারোলজিস্টকে দেখাবো, নট লাইক দ্যাট। ওকে, আমার পায়ে ব্যথা করছে নিউরোলজিস্ট শটান, ইজ নট লাইক দ্যাট। ওখানে গেলে তোকে ফার্স্ট একজন জিপি কেই দেখাতে হবে, ডেডিকেট করা আছে এই এরিয়ার ওই জিপি, ওকেই দেখাতে হবে। ও যদি দেখে মনে করে তো ওষুধ দিয়ে ছেড়ে দেবে, তো ছেড়ে দেবে। ওকে যদি মনে করে যে না, একে হায়ার সেন্টার রেফার করতে হবে, তো করবে, দেন অনলি ইউ ক্যান গো। তো ওরা কি করে, জ্বর হলো বাচ্চার, ওরা ব্রুফেন ছাড়া কিচ্ছু দেয় না, সিম্পল ব্রুফেন দিয়ে ছেড়ে দেবে, বলবে আর কিচ্ছু দেবে, নো অ্যান্টিবায়োটিক। আর আমাদের দেশে তো উল্টো, ব্রুফেন দিলে বললো বাজে ডাক্তার, অ্যান্টিবায়োটিক দিল না, জ্বর কি করে ছাড়বে। বা হয়তো ওষুধের দোকানদার বললো আপনার তো অ্যান্টিবায়োটিকই দেননি, আপনি সঙ্গে এটা খেয়ে নেন। একদম বাস্তব কথা বলছি আমি, যেটা হয় সেটাই বলছি। তোরাও জীবনে প্র্যাকটিস করতে গিয়ে এই জিনিস ফেস করবি, ঠিক আছে। অনেক কিছু সামলাতে হবে, দেখছিস তো চারপাশে কি অবস্থা। এমনও পরিস্থিতি হবে, আমি বলে দিচ্ছি, প্রেসক্রিপশন করবি, পিছন থেকে একজন বলবে স্যার সিটিটা লিখে দিন, আটকাবি, সেদিন নিজের জায়গাটা রাখবি, প্রয়োজনে লিখবি, নইলে লিখবি না। এই গার্ডস থাকাটা খুব ইম্পর্টেন্ট। এমনও আমি বলছি, এমনও ফেস করবি লাইফে, এখানে প্রেসক্রিপশন করছিস, পিছন থেকে আওয়াজ আসবে স্যার সিটিটা লিখে দেবে। তো দিস থিংস হ্যাপেন, দিস আর অল ম্যালপ্র্যাকটিসেস। যে কারণে আজকে আমি বলছি কোট্রিমক্সিজলের এত ইন্ডিকেশন থাকা সত্ত্বেও কোনো ইন্ডিকেশন আমরা ইউজ করি না। The only indication of cotrimoxazole is pneumocystis jirovecii infection in HIV patients. Clear? Sad thing, but it's true. Toxoplasmosis হতে পারে, এগুলো হতে পারে। লাস্ট থিং হয়ে গেছে, HIV ট্রিটমেন্ট আমাদের কমপ্লিট। আমরা শেষ একটা দুটো জিনিস জানবো, সেটা হচ্ছে যে আমাদের জন্য জানা দরকার, বিকজ উই আর হেলথ কেয়ার ওয়ার্কার্স। একটা হচ্ছে প্রি এক্সপোজার প্রোফাইল্যাক্সিস, আর একটা হচ্ছে পোস্ট এক্সপোজার প্রোফাইল্যাক্সিস। অর্থাৎ আমি একটা এনভায়রনমেন্টে কাজ করছি, একটা হসপিটাল, যেখানে আমি জানি এই পেশেন্টটা এইচআইভি পেশেন্ট, ওই পেশেন্টটার এইচআইভি রিস্ক আছে বা হেপাটাইটিস বি আছে, আমি কি করে নিজেকে বাঁচাবো, প্রি এক্সপোজার প্রোফাইল্যাক্সিস। আরেকটা হচ্ছে যে আমি মনে করছি হয়তো আমার এক্সপোজার হয়েছে, তাহলে পোস্ট এক্সপোজার প্রোফাইল্যাক্সিস। দুটো আমাদের জানতে হবে। কি যে দেখো এখানে কিছু কিছু কোডিং করে দিয়েছে এখন, ওকে, কোডিং কি দেখো, এইচআইভি এক্সপোজার কোডস ইসি, whether the material is blood, bloody fluid or other potentially infected material or instrument contaminated with one of these substances. কি হয় ব্লাড, নইলে কোনো ব্লাডি ম্যাটেরিয়াল, আর নইলে কোনো ইনস্ট্রুমেন্ট কন্টামিনেটেড উইথ দেম। তাতে যদি আমার এক্সপোজার হয়, তাহলে প্রশ্ন হচ্ছে হোয়াট টাইপ অফ এক্সপোজার। নেক্সট কোশ্চেন,
যে মিউকাস মেমব্রেন অর স্কিন ইন্টিগ্রিটি ইজ কম্প্রোমাইজড, অর্থাৎ ওটা ফুটে গেছে, হলো মিউকাস মেমব্রেন অর স্কিন ইন্টিগ্রিটি লস হয়ে গেছে, তাহলে কি হবে, তাহলে আমাদের কতটা ভলিউম দেখা গেল, স্মল ভলিউম অর ফিউ ড্রপস হয়েছে, সামান্য, তাহলে EC1। যদি দেখা যায় লার্জ ভলিউম আর মেজর স্প্ল্যাশ, মানে অনেকটা রক্ত লেগে গেছে বা ফুটে গেছে অনেকটা জায়গায়, তাহলে হবে EC2, হলো। আচ্ছা, হোয়াট টাইপ অফ এক্সপোজার, ইনট্যাক্ট স্কিন, এখানে হচ্ছে মিউকাস মেমব্রেন গেছে, এখানে হচ্ছে ইনট্যাক্ট স্কিন আছে, নো পেপ রিকোয়ার্ড, অর্থাৎ একটা এইচআইভি কন্টামিনেটেড ব্লাড বা কিছু আমাদের স্কিনের উপরে এসে পড়লো, জট করি সেখানে পেপ নেওয়ার কোনো দরকার নেই, যদি না সেখানে কোনো কাট হয়ে থাকে। কাট হলে যদি মাইনর কাট হয় তাহলে EC1, যদি মেজর কাট হয় তাহলে EC2, হলো। EC1 EC2 তে কোন পেপ দেবো আসছে। এবার কি আরেকটা কি হয়, পারকিউটেনিয়াস এক্সপোজার, তাতেও কি সিভিয়ারিটি লেস সিভিয়ার হলে EC2 আর মোর সিভিয়ার হলে হলো বোর নিডল ডিপ ইনজুরি, অর্থাৎ নিডলটা ঢুকে গেছে একদম, ঠিক আছে, তো সেক্ষেত্রে হলে EC3। তাহলে দুটো আমরা পাচ্ছি, একটা EC1, একটা EC2, একটা EC3। এটা হচ্ছে কি এইচআইভি এক্সপোজার কোড। আরেকটা কি সোর্স কোড। সোর্স কোড কি, যেমন যে যে এই যে সোর্সটা সেটা কি এইচআইভি পজিটিভ, আমি কি শিওর সে ব্যাপারে, তাহলে সোর্সের একটা টেস্ট করা দরকার। সোর্স যদি এইচআইভি নেগেটিভ হয় তাহলে কোনো পেপের দরকারই নেই, অর্থাৎ যেখান থেকে ব্লাড বা নিডল এসছে সেই লোকটাই যদি এইচআইভি নেগেটিভ হয় তাহলে আমার পেপ কোনো দরকার পড়ছে না, নিডল প্রিক হলেও আমার কিছু নিতে হচ্ছে না। আর কি, যদি দেখা যায় সে এইচআইভি পজিটিভ হয়, হলো, তাহলে তার টাইটারটা দেখো, তার কি এইচআইভি আরএনএ খুব কম, যদি খুব কম হয় তাহলে SC1, সোর্স কোড 1, আর যদি এইচআইভি কাউন্ট বেশি হয় বা CD4 কাউন্ট অনেক কম হয় তাহলে সোর্স কোড 2। আরেকটা কি, যে এরকমও হতে পারে যে নিডল প্রিক হয়ে গেল, আমি জানি না কার নিডল কোথা থেকে হয়েছে, ব্লাড কার, এটাও হতে পারে হসপিটালে, তাহলে সেক্ষেত্রে হচ্ছে সোর্স কোড আননোন, হলো, সেটাও হচ্ছে এইচআইভি SC আননোন। তাহলে আমরা কি কি পেলাম, SC1, SC2, SC আননোন, ওদিকে EC1, EC2, EC3, ওকে, বাদ দিয়ে দাও। এবার দেখ এটা হচ্ছে একদম রিভাইজড গাইডলাইন ফর পোস্ট এক্সপোজার প্রোফাইল্যাক্সিস অফ এইচআইভি পেপ। কি এলো, এই যে আমাদের এক্সপোজার কোড আর এইচআইভি সোর্স কোড, হলো। যদি সব 1 2 1 2 2 1 হয়, অর্থাৎ EC1 SC1, EC1 SC2, EC2 SC1, 2 1 1 1 বা 1 2 যদি হয় তাহলে কোনো কিছুর দরকার নেই, ক্লিয়ার। যদি 2 থেকে হচ্ছে গল্প, অর্থাৎ দুই দিকে যদি 2 হয়ে যায়, SC2 EC2 বা তার উপরে, তাহলে কিন্তু রিকমেন্ডেড পেপ নিতে হবে, ক্লিয়ার। কি পেপ নেবে, পেপ ইজ ভেরি সিম্পল, ওই সেই একই ড্রাগ, টেনোফোবির 300, ল্যামিভুডিন 300, এফাভুডিন 600, once daily for 28 days, লিখে রাখো। পোস্ট এক্সপোজার প্রোফাইল্যাক্সিস, পোস্ট এক্সপোজার প্রোফাইল্যাক্সিস কি কি দেবে, টেনোফোবির 300 প্লাস ল্যামিভুডিন 300 প্লাস এফাভিরেন্স 600, টেনোফোবির 300, ল্যামিভুডিন 300 প্লাস এফাভিরেন্স 600, once daily for 28 days। আচ্ছা, আগে আমরা যখন এমবিবিএস পড়েছি তখন ছিল জিডোভুডিন, স্ট্যাবুডিন, ল্যামিভুডিন এইসবের কম্বিনেশন থাকতো, ওকে, ডুয়াল কম্বিনেশন। এখন কিন্তু আর ডুয়াল কম্বিনেশন নেই, সুতরাং কোথাও যদি এটা লেখা থাকে ডুয়াল কম্বিনেশন, ওটা লিখবি না। এখানে দেখ পরিষ্কার লেখা রয়েছে, এবং এটা কিন্তু একদম গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার সাইট থেকে আমি দিয়েছি, ন্যাশনাল এইডস কন্ট্রোল অর্গানাইজেশনের একদম অরিজিনাল গাইডলাইন, তাতে কিন্তু স্পেসিফিক্যালি লেখা আছে, দেখ, ডুয়াল ড্রাগ রেজিমেন শুড নট বি ইউজড এনি লঙ্গার ইন এনি সিচুয়েশন ফর পেপ, ওকে, বি ভেরি কেয়ারফুল। আচ্ছা, এবার দেখ এক্সপোজারে কতক্ষণ মধ্যে দেব, দেখ, the first dose of PEP regular should be administered as soon as possible, preferably within 2 hours of exposure। কতক্ষণের মধ্যে দেব, এক্সপোজার হওয়ার 2 ঘন্টার মধ্যে দেব, হলো। and subsequently dose should be given at bedtime with clear instruction to take 2 to 3 hours after dinner and to avoid fatty food, okay।
আচ্ছা, যদি এফাভিরেন্সে ইনটলারেন্স হয় তাহলে আমরা সেই টেনোফোবির, ল্যামিভুডিন আর পিআই দেব। তাহলে তো অল্টারনেটিভ কি? টেনোফোবির প্লাস ল্যামিভুডিন প্লাস পিআই অল্টারনেটিভ পেয়েছি। আচ্ছা, এটা গেল হচ্ছে পোস্ট এক্সপোজার। লিখে রাখো প্রি এক্সপোজার প্রোফাইল্যাক্সিস কি হবে? প্রি এক্সপোজার প্রোফাইল্যাক্সিস, প্রি এক্সপোজার প্রোফাইল্যাক্সিস কি হবে? অর্থাৎ কি, আমি সাপোজ তোর একটা পোস্টিং পড়লো একটা কোন টিবি হসপিটালে, যেখানে টিবির সঙ্গে এইচআইভি পেশেন্ট রয়েছে, তাহলে তুই বিং এ হেলথ কেয়ার ওয়ার্কার কিভাবে নিজেকে আগে প্রি এক্সপোজার আটকাবি, কোন ড্রাগ নিবি? লেখ প্রি এক্সপোজার প্রোফাইল্যাক্সিসে শুধু এক্সপোজার লিখে দিচ্ছি, এমটিসিটাবিন অর টেনোফোবির। এমটিসিটাবিন একটা নিলেই যথেষ্ট, এমটিসিটাবিন অর টেনোফোবির ওয়ান্স ডেইলি ফর 90